আগে যতটা ভিডিও হয়েছিল তার মধ্যে প্রসাধনী দ্রব্য বা সুগন্ধির আগে অবধি হয়েছিল। আজকে প্রসাধনী দ্রব্য সুগন্ধি হবে তার আগে কয়েকটা কথা বলে দিই যে ভিডিওটা এখনো ঠিকঠাক করে দেখছে না কেউ। এভারেজ টাইমটা ওই 3.5 মিনিটই আছে। ভিউ তো হয়ে যাচ্ছে, অনেকেই ভিউ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ভিডিওটা লেসন যেটা থাকছে সেটা কেউ নিচ্ছে না। এবার হচ্ছে খাতাটা দেখানো হলো, তার মধ্যে বেশ ভালোই নম্বর দেওয়া হয়েছে অনেককেই। শুরু করা যাক। প্রসাধনী দ্রব্য, প্রসাধনী সুগন্ধি। প্রসাধনী দ্রব্য সুগন্ধি কাকে বলা হয়? প্রসাধনী দ্রব্য বলতে যে সমস্ত দ্রব্যগুলো আমাদের স্বাভাবিক যেটা দিন যাপন আছে বা জীবন যাপন আছে সেটাকে কি করবে, একটু বহিঃপ্রকাশ ঘটাবে। যেমন প্রসাধনী দ্রব্য কি করবে, শরীরের দুর্গন্ধকে সুগন্ধি করবে, তারপরে শরীরকে মসৃণ করবে, তারপরে ঠোঁটের ক্ষেত্রে যদি ধরা যায় তার বিভিন্ন প্রসাধনী দ্রব্য যারা আছে তারা নিজের কাজ করবে, আর সেগুলো কি হবে আমাদের কাজে লাগবে। যেমন এখানে একটা ছক দেওয়া আছে টেক্সট বইয়ের শুরুতেই, যে ওখানে ভ্যাসলিন আছে, টুথপেস্ট আছে, বডি স্প্রে আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এই সমস্ত জিনিসগুলো কি করবে, আমাদের শরীরের কি কি সুগন্ধি নিয়ে আসছে বা আমাদের শরীরের পক্ষে কি কি ভালো কাজ করছে, আর তাদের আবার কুপ্রভাব গুলো কি কি আছে সেটাও আমরা আলোচনা করব। যেমন প্রথমটা যদি ধরা হয় তাহলে সেটা ভ্যাসলিন হতে পারে, ক্রিম হতে পারে, অথবা পেট্রোলিয়াম জেলি হতে পারে। তাহলে প্রথমটা ক্রিম, ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি। তাহলে ক্রিম, ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি হতে পারে। সেটা কি করে, সেটা আমাদের ত্বককে তৈলাক্ত রাখতে সাহায্য করে। যখন শীতকাল আসে তখন কি হয়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ার জন্য বাতাসটা জল সংগ্রহ করতে থাকে মানুষের ত্বক থেকে বা প্রাণীদের ত্বক থেকে। তখন আমরা কি ব্যবহার করি, ওই ত্বকগুলোতে হয় ভ্যাসলিনের ক্রিম লাগাই, পন্ডসের লাগাই, ইত্যাদি যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে। তারপরে ওই ক্রিম গুলো কি করি, ব্যবহার করি, পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি। তাহলে এই সমস্ত জিনিসগুলো কি জন্য ব্যবহার করা হয়, ত্বককে ভালো রাখার জন্য বা ত্বককে তৈলাক্ত রাখার জন্য এই সমস্ত জিনিস ব্যবহার করা হয়। 2 নম্বর শ্যাম্পু। শ্যাম্পু কেন ব্যবহার করা হয়? তাছাড়া শ্যাম্পুর পরে অনেকেই ব্যবহার করে ডাই বা চুল কালার করে। চুল কালার করে, তাহলে শ্যাম্পু, ডাই, চুল কালার। তাহলে এই সমস্ত জিনিসগুলো কি জন্য ব্যবহার করা হয়? শ্যাম্পু কি কাজ করে? শ্যাম্পু আমাদের চুলের ময়লা গুলো পরিষ্কার করে এবং সেটা কি দেয়, সৌন্দর্য বৃদ্ধি করে চুলের। কারো যদি চুল ভালো থাকে তাহলে তার প্রদর্শনটা আলাদাই হয়। তারপরে ডাই বা চুল কালার করা, তাহলে চুল কালার করলে কিন্তু সেই চুলগুলো কালার তো হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সেই চুলগুলোর অনেক ক্ষতি সাধন হয়। তারপর 3 নম্বর পয়েন্ট যদি দেখা যায় তাহলে হবে যাই হোক একদিক থেকে বলে দিচ্ছি কি হবে, টুথপেস্ট কি কাজে ব্যবহার করা হয়? আমরা টুথপেস্ট ব্যবহার করি দাঁতকে পরিষ্কার রাখতে। দাঁতে টুথপেস্ট করি সকাল সকাল উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে, কারণ আমরা কি করি, দাঁতটা যেন পরিষ্কার হয়ে যায়। কারণ দাঁতের অনেক রকমের অসুখ হয়ে যায় যদি খাবার থেকে যায় তাহলে। তারপর 4 নম্বর পাউডার ব্যবহার করি।
শরীরের ত্বকটাকে মসৃণ রাখার জন্য এবং ঘামাচি থেকে দূর করার জন্য, ঘাম যাতে না হয় তার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে পাউডার ব্যবহার করা হয়। তারপর পাউডার হলো বডি স্প্রে। বডি স্প্রে কি কাজে ব্যবহার করা হয়? বডি স্প্রে ব্যবহার করা হয় শরীরে যত প্রকারের দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধগুলোকে সরিয়ে দিয়ে শরীরকে সুগন্ধি করে তোলা, এই সুগন্ধি করে তোলা। তাহলে বডি স্প্রে এটা কাজ। তারপর 6 নম্বর নেল পলিশ। নেল পালিশ, তাহলে নেল পালিশ কোথায় লাগানো হয় সেটা তো আমরা জানি। নেল পালিশ ব্যবহার করা হয় নখগুলোতে। নেল পালিশ লাগানো হয় যাতে নখের সৌন্দর্য বৃদ্ধি হয়। বিভিন্ন রকমের নেল পালিশ ব্যবহার করা হচ্ছে বর্তমানে। তারপরে হচ্ছে টিপ। 7 নম্বর টিপ ব্যবহার করা হয়, তাহলে টিপ ব্যবহার করা হয় চেহারার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, খাস করে মেয়েরা ব্যবহার করে টিপ চেহারার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তাহলে আমরা কি দেখতে পেলাম? একাধিক জিনিসগুলো দেখতে পেলাম, সাধারণ দ্রব্যগুলো যে কোনটা কি কাজে ব্যবহার করা হয় সেটাও জানতে পারলাম। এবার আমরা জানবো যে এই সমস্ত জিনিসের ব্যবহারের ফলে কি কোনো প্রকারের কোনো ক্ষতি হচ্ছে না। তবে এই সমস্ত জিনিসের ব্যবহারের ফলে মানুষের ক্ষতির সাথে সাথে পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে। যেমন ক্রিম, ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি অতিরিক্ত পরিমাণে যদি ব্যবহার করা হয় তাহলে আমরা যে জায়গাতে ব্যবহার করব সেই জায়গায় ত্বকের ক্ষতি সাধন হবে। যেমন যদি হাতে বা গায়ে ব্যবহার করি তাহলে তার ত্বকের ক্ষতি সাধন হবে। শ্যাম্পু অতিরিক্ত পরিমাণে যদি ব্যবহার করা হয় বা চুল কালার যদি ব্যবহার করা হয় তাহলে চুলের গোড়ার এগুলো ফেটে যায়, চুল পড়তে শুরু করে। টুথপেস্ট একাধিক ধরনের হয়, যেমন যেগুলো জেল টুথপেস্ট গুলো থাকে সেই সমস্ত টুথপেস্টের খুব বেশি ক্ষতি করে না দাঁতের এনামেল, দাঁতের মাড়ির। কিন্তু যে সমস্ত টুথপেস্টে যেমন অ্যাক্টিভ সল্ট, যেটা কলগেটের অ্যাক্টিভ সল্ট আছে, তাহলে এটাতে কি আছে? এক্সট্রা করে লবণ আছে, তাহলে একটা এক্সট্রা করে কঠিন পদার্থ আছে। তাহলে সেই সমস্ত টুথপেস্ট কিন্তু বেশি ক্ষতি সাধন করে দাঁতের এনামেল আর মাড়ির। পাউডার, অতিরিক্ত পরিমাণে পাউডার ব্যবহার করার ফলে কিন্তু ত্বকের ক্ষতি সাধন হয়, ত্বকের সমস্যা দেখা দেয়। বডি স্প্রে, অনেকের ক্ষেত্রে হয়তো বডি স্প্রে সহ্য হয় না, যেমন বডি স্প্রে লাগানোর সাথে সাথে তার শ্বাসকষ্ট হতে শুরু করে, তাহলে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে বডি স্প্রে ব্যবহার করার ফলে। নেল পলিশ নখের ক্ষতি সাধন করবে। টিপ তো টিপের মধ্যে কি থাকে? আঠা থাকে, আর ওই আঠাটা যদি বারবার একই জায়গায় লাগতে থাকে তাহলে সেই জায়গায় কালো দাগের সৃষ্টি পায়। তারপরে লিপস্টিকও আছে, সেটা ভুলে গেছি। লিপস্টিক ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই লিপস্টিকের ওই অণুগুলো যখন পেটের মধ্যে চলে যায় তখন পেটের কোষের ক্ষতি সাধন করে। পেটের যেটা ত্বক আছে, পাকস্থলীর যেটা ত্বক আছে, বাহ্যিক ত্বক, সেই ত্বকের ক্ষতি সাধন করে এই লিপস্টিক। তাহলে আমরা এখানে যত কিছু জানলাম সবকিছুর কিন্তু ক্ষতিকারক প্রভাবটাও জেনে গেলাম। তার সাথে সাথে এবার এটাও জানবো যে এই সমস্ত জিনিসগুলো যে সমস্ত পদার্থদের সংরক্ষিত করে রাখা হয়, যেমন ভ্যাসলিন প্লাস্টিকের ব্যাগ থাকে, পেট্রোলিয়াম জেলি সেটাও প্লাস্টিকের কভারে থাকে, শ্যাম্পু প্লাস্টিকের কভার, টুথপেস্ট প্লাস্টিকের কভার, পাউডার ফাইবার বা প্লাস্টিক যাই হোক, স্টিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্টিলটা বাদ দিয়ে। বডি স্প্রে প্লাস্টিক, নেল পলিশ প্লাস্টিকের ব্যবহার করা হয়, কাঁচের ক্ষেত্রেও। টিপের ক্ষেত্রে আঠা, লিপস্টিক
প্লাস্টিকের কৌটো। তাহলে এই সমস্ত জিনিসগুলো যে সংরক্ষিত করে রাখা আছে প্লাস্টিকের মধ্যে, তাহলে প্লাস্টিক কি নন বায়োডিগ্রেডেবল, জৈব অভঙ্গুর, তারা পরিবেশের সাথে কি হবে না, মিশে যাবে না, তার জন্য তারাও কিন্তু পরিবেশের ক্ষতি সাধন করছে। তাহলে এগুলো হচ্ছে আমরা জেনে গেলাম যে প্রসাধনী দ্রব্যের ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব বা কুপ্রভাব। এবার জানবো ঔষধ, যে ঔষধ কি। ওষুধ বলা হচ্ছে যে মানুষের বা অন্যান্য প্রাণীর রোগের উপশমের জন্য যে সমস্ত পদার্থ ব্যবহার করা হয়, মানুষ বা অন্যান্য প্রাণী রোগ, বিভিন্ন প্রকারের রোগ, তার উপশমের জন্য যে সমস্ত সংশ্লেষিত পদার্থ বললেই হবে বা ভেষজ পদার্থ ব্যবহার করা হয়, সেই সমস্ত পদার্থকে বলা হবে ওষুধ। তাহলে মানুষ বা অন্যান্য প্রাণী কি কাজে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য অথবা রোগের উপশম হিসাবে বা নিরাময় হিসাবে ব্যবহার করা হবে। 2 নম্বর, এখানে একটা ছক দেওয়া আছে, সেখান থেকে আমরা জানবো যে কি কি বলা আছে। প্রথমত হচ্ছে যে জ্বর হলে কি হবে, জ্বর হলে সেটাকে বলা হবে অ্যান্টিপাইরেটিক বা জ্বর নাশক। তাহলে জ্বর হলে আমরা কি ব্যবহার করব, অ্যান্টিপাইরেটিক বা জ্বর নাশক ব্যবহার করব। এবার এখানে ছকের মধ্যে দেওয়া আছে কিন্তু যে আমরা ভেষজ হিসেবে কি ব্যবহার করব নাকি সংশ্লেষিত পদার্থ হিসেবে। যদি সংশ্লেষিত পদার্থ হতো তাহলে অ্যান্টিবায়োটিকের জায়গায় আমরা কি খেয়ে নিতাম, প্যারাসিটামল খেয়ে নিতাম। কিন্তু ভেষজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব তুলসী পাতা, মধু, মকরধ্বজ বা গাঁদার পাতা। তাহলে এখানে কি কি হলো, তুলসী পাতা, মধু, মকরধ্বজ, তারপরে গাঁদার পাতা, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সমস্ত ভেষজ উদ্ভিদগুলো যদি বা ভেষজ ওষুধই যদি বলি, ভেষজ ওষুধগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা জ্বর থেকে নিরাময় পেয়ে যাব। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া জনিত প্রভাব, ব্যাকটেরিয়া জনিত, যেমন পেট খারাপ, তাহলে আমরা কি খাবো, পেট খারাপ যদি হয় তাহলে আমরা খাবো অ্যান্টিবায়োটিক তাহলে অ্যান্টিবায়োটিকের মধ্যে যেটা হবে কি কি খাওয়া যায় ভেষজ উদ্ভিদের ক্ষেত্রে, পেট খারাপের ক্ষেত্রে আমরা খাবো মৌরি, আজওয়াইন, মৌরি ভেজানো জল ইত্যাদি ইত্যাদি। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, আমাদের পেট খারাপ থেকে রক্ষা হবে। তারপর ব্যথা পেয়ে গেলে, চোট বা ব্যথা পেয়ে গেলে
তাহলে কি খাবো আমরা বেদনানাশক। তাহলে বেদনানাশকের মধ্যে কি কি আছে? তাহলে বেদনানাশকের জন্য আমরা যদি ভেষজ কিছু ব্যবহার করি তার মধ্যে খাবার কিছু নেই, তার মধ্যে হচ্ছে যে তাকে ওই সমস্ত পদার্থ দিয়ে লাগাতে হবে বা ওই সমস্ত পদার্থ দিয়ে তাকে মালিশ করতে হবে। যেমন চুন ও হলুদের গরম জলের মিশ্রণ, তারপরে হচ্ছে কোথাও কেটে গেলে কি ব্যবহার করা হবে? কেটে গেলে ব্যবহার করা হবে অ্যান্টিসেপটিক। তাহলে অ্যান্টিসেপটিকের মধ্যে কি কি আছে? তাহলে অ্যান্টিসেপটিকের মধ্যে আছে গাঁদা ফুলের গাছের পাতার রস বা দুবরার রস। গাঁদা ফুলের গাছের পাতার রস বা দুবরার রস। বেদনানাশকের ক্ষেত্রে আমার মনে আছে যে যখন আমি ছোট ছিলাম তখন কোথাও খেলতে গিয়ে পড়ে গেছিলাম, হাতে পায়ে লেগে গেছিল, সেখানে কিন্তু এই চুন আর হলুদের গরম জলটা মিশ্রণটা ব্যবহার করা হয়েছিল। তারপরে কেটে যাওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করতাম দুবরার রস। কোথাও খেলতে গিয়ে যদি কেটে যেত তাহলে কিন্তু দুবরার রস ব্যবহার করতাম। তাহলে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি ভেষজ হিসেবে। এরপরে হবে এখানে কয়েকটা ওষুধের নাম আর তার সংজ্ঞা আছে। যেমন এর আগে যেটা ছকটা করলাম সেখানে একটা জিনিসের সমস্যা ছিল, যেটা হচ্ছিল যে আমরা অ্যান্টিবায়োটিক যেটা বললাম পেট খারাপের জন্য, সেটা কাঁচা কলার সেদ্ধ হতো। আমরা লিখলাম কি মৌরি বা কিসের জল যেন বললাম, সেটা হবে অ্যান্টাসিডের ক্ষেত্রে। যাই হোক, তাহলে এবার আমরা দেখবো সেটা কয়েকটা ওষুধের নাম বা তার সংজ্ঞা। যেমন অ্যানালজেসিক। অ্যানালজেসিক কাকে বলবো? অ্যানালজেসিক বলা হবে যে সমস্ত ওষুধ ব্যথা উপশমের জন্য ব্যবহার করা হয়। যেমন প্যারাসিটামল হবে, 2 নম্বর হবে আইবুপ্রোফেন ইত্যাদি ইত্যাদি। তাই অ্যানালজেসিক হচ্ছে যে সমস্ত ওষুধ ব্যথা উপশমের জন্য আমরা ব্যবহার করে থাকি। তারপরে অ্যান্টিবায়োটিক যেটা বললাম যে সমস্ত ওষুধ আমরা জ্বর নিবারণের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাকে বলা হবে অ্যান্টিবায়োটিক। আরেকটা আছে যে অ্যান্টিহিস্টামিন কি?
হিস্টামিন। অ্যান্টিহিস্টামিন হলো যে সমস্ত ওষুধ অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হবে অ্যান্টিহিস্টামিন। যেমন সেলডন, সেলডেন, এই সমস্ত ওষুধগুলো কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? অ্যালার্জি নিবারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার এই সমস্ত ওষুধগুলো হচ্ছে কিন্তু সংশ্লেষিত যৌগ থেকে। এখানে এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের সংশ্লেষিত ওষুধের প্রয়োজন হলো কেন? আমরা ভেষজ ওষুধ ছেড়ে দিয়ে সংশ্লেষিত ওষুধের ক্ষেত্রে গেলাম কেন? সভ্যতার যত উন্নতি হতে শুরু করলো আমরা কি করলাম? খাদ্যের মধ্যে ভেজাল নিয়ে আসতে শুরু করলাম। যত ভেজাল আসতে থাকলো কিন্তু আমাদের তত রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে থাকলো। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে থাকলে কি হবে? আমরা ওই ভেষজ ওষুধ দিয়ে নিজেদের কাজ করতে পারবো না। তার জন্য আমাদের প্রয়োজন পড়ছে কার? ওই সংশ্লেষিত ওষুধের। তাছাড়া যে ওই সমস্ত খাওয়ার খাওয়ার পর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে। তাছাড়া ওই সমস্ত যে সমস্ত রোগগুলো ছিল তারা কি করছে? ওই ভেষজ ওষুধের প্রেক্ষিতে আরো সক্রিয় হয়ে উঠছে, ফলে তার প্রতিরোধ ক্ষমতা আরো বেশি হ্রাস পাচ্ছে আমাদের ক্ষেত্রে। তার জন্য আমরা সংশ্লেষিত ওষুধের দিকে বেশি এগিয়ে এলাম। তাহলে এখান থেকে হচ্ছে আরেকটা প্রশ্ন আছে এখানে যে তোমরা কোনোদিন বিড়ালকে বা কুকুরকে ঘাস খেতে দেখেছো? কি হয় সমস্যাটা? যে আমরা যখন আমাদের অ্যাসিডিটি হয়, গ্যাস হয়ে যায়, তখন আমরা কি কার পিছনে যাই? অ্যান্টাসিডের ক্ষেত্রে যাই। কিন্তু ওই সমস্ত প্রাণীরা ওরা তো সংশ্লেষিত ওষুধ সম্পর্কে জানে না, তাই জন্য তারা যায় ওই ভেষজ ওষুধের ক্ষেত্রে। যেখানে আমি বললাম যে অ্যান্টাসিড হলে কি হবে? দুবড়ার ঘাস খেতে হবে, দুবড়ার রস খেতে হবে। তাহলে এখানে এক্ষেত্রে তারা ঘাস খেতে বাধ্য থাকে তাদের শারীরিক সমস্যার জন্য। এখান থেকে পড়া থাকবে।